হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্কেরি টেলস। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে আমাদের 100K স্পেশাল প্রজেক্ট সিরিজের তৃতীয় গল্প, ত্রিজিৎ করের কলমে দারো রক। প্রসঙ্গত বলে নেওয়া ভালো যে আমাদের 100K স্পেশাল প্রজেক্টসের মধ্যে কিন্তু ইতিমধ্যেই মনীষ মুখোপাধ্যায়ের অমাবস্যা এবং দেবশ্রী ভট্টাচার্যের মরা খাকি চতুর্থ পর্ব গল্প দুটো কিন্তু আমরা ইতিমধ্যেই তোমাদের শুনিয়ে ফেলেছি। তোমরা যারা এখনো পর্যন্ত ওই দুটো গল্প শোনোনি তারা কি করছো বস? চটপট গিয়ে শুনে এসো, তোমাদের জন্যই তো এই গল্পগুলো বানানো। যাই হোক, আজ তোমরা শুনবে ত্রিজিৎ করের লেখা একটি ভিন্ন স্বাদের হাড় হিম করা পৌরাণিক ভয়ের গল্প দারো রক। আজকের গল্প পাঠে আমি শ্রীরূপ এবং ইন্দ্রনীল ভাদুরী। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প দারো রক। দাররকের ব্যাপারে কখনো কিছু শুনেছ তোমরা? ক্ষেত্র বিশেষে যে কতখানি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা একটা ঘটনা শোনালে তোমরা টের পাবে। হাতে ধরা সিগারেটে একটা টান দিয়ে গম্ভীরভাবে কথাগুলো বলল গুরু। আমি আর আদিত্য একে অপরের দিকে নীরবে শুধু তাকালাম। আড্ডায় উপস্থিত বাকিদের মুখেও বেশ একটা কৌতূহলের ভাব ফুটে উঠল। দাররক সে আবার কি? নীলাদ্রি একটা জমাটি গল্পের জন্য অনেকক্ষণ ধরেই উসখুস করছিল। ও এবার নড়ে চড়ে বসল। তোমরা তো বেশ কিছুদিন হলো তামিলনাড়ুতে এসেছ। এখানকার মন্দিরগুলো ভালো করে খেয়াল করলে দেখবে এখানে সব মন্দিরের গর্ভগৃহে প্রবেশপথে দুই দিকে দুটো প্রহরীর মূর্তি থাকে। হ্যাঁ, এটা আমি খেয়াল করেছি। ওরাই হলো দাররক, সহজে বললে দ্বারপাল। বহু হিন্দু মন্দিরে এদের দেখতে পাবে। এরা মন্দিরকে সমস্ত অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে। হ্যাঁ, কিন্তু মন্দিরের বাইরে থাকা সামান্য মূর্তি আচমকা ভয়ঙ্কর হতে যাবে কেন? নীলাদ্রির এই প্রশ্নে গুরুর মুখে যে রহস্যময় হাসিখানা ফুটে উঠল তাতে আমরা দিব্যি টের পেলাম যে বেশ একখানা জম্পেশ গল্প আজ আমাদের বরাতে লেখা আছে। অগত্যা তাই আর সময় নষ্ট না করে আমি গুরুকে চেপে ধরলাম। ঘটনাটা আজ বরং শুনিয়েই ফেলো, এমনিও বহুদিন তোমার থেকে গল্প শোনা হয় না। আমাকে কি গল্প বুড়ো পেয়েছ? খামোখা তোমাদের খালি মুখে গল্প শোনাতে যাব কেন? গুরুর এই ইঙ্গিত আমাদের অজানা নয়। নীলাদ্রি হেসে বলল, বেশ বেশ, খাবার দাবারের আয়োজন হবে, গল্প তো শুরু হোক। আমাদের বিপ্লব তো কলকাতা গেছিল, ওর মা ভালো নাড়ু আর সন্দেশ পাঠিয়েছে। কি বিপ্লব, গুরুকে খাওয়াবি তো? প্রস্তাবখানা বিপ্লবের খুব যে পছন্দ হলো তা নয়, তবুও নিমরাজি মুখেই সে হেসে বলল, খাবো না কেন? গল্প ভালো হলে গুরুর প্রসাদ দিতে আমার কোনো আপত্তি নেই। গুরু আবারও সেই রহস্যময় হাসি হেসে সিগারেটের ধোঁয়া খানিকটা ছাড়ল, তারপর বলল, বেশ, শোনো তাহলে বলছি। অবশ্য গুরুর গল্প শুরু হওয়ার আগে গুরু যে আসলে কে এই বিষয়ে একখানা ছোটখাটো গৌড় চঞ্জিকার প্রয়োজন। সত্যি বলতে গুরু যে আসলে কে এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছেও বিশেষ খোলসা নয়। আমরা চারজন, মানে আমি, আদিত্য, নীলাদ্রি আর বিপ্লব,
কর্মসূত্রে তামিলনাড়ু এসেছি এই মাস 8 মতো হলো। এখানেই চেন্নাই শহরের প্রান্তে শ্রী পেরুম্বুদুর বলে একখানা জায়গায় আমাদের নিবাস। এই জায়গাটায় একটা ছোট সোসাইটিতে একটা 3 BHK ফ্ল্যাট ভাড়া নিয়ে আমরা 4 জন থাকি। এই সোসাইটিতে আমাদের মতো ব্যাচেলার ছেলেদের ছড়াছড়ি। সবাই এখানে কোনো না কোনো গ্রামে কোনো না কোনো বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করে। অধিকাংশই আমাদের মতো এই পেশায় ইঞ্জিনিয়ার। এখানে কারুরই ঠিক 10টা 5টা ডিউটি নয়, কারুর সকালে শিফট তো কারুর আবার মাঝরাতে। 24 ঘন্টার সর্বক্ষণ সোসাইটিতে লোকজন যাচ্ছে আর আসছে। এখানেই আমরা অদ্ভুতভাবে এক বিকেলে গুরুকে খুঁজে পেলাম। সেদিন বিকেলে আমরা সোসাইটিতেই ঘুরতে বেরিয়েছিলাম। একটা ছোট্ট পার্ক মতো জায়গায় দেখি একদল তামিল ছেলেপুলে একটি লোককে গোল করে ঘিরে বসে আছে। লোকটি তামিল ভাষাতেই গল্প বলছে। সকলে তন্ময় চিত্তে সেই কাহিনী শুনছে। আমরা এগিয়েই যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে একটা হাঁক আসলো। বাঙালি! পেছন ফিরতেই দেখি আড্ডার আসর ছেড়ে স্বয়ং মধ্যমণি উঠে আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। আমরা হেসে হ্যাঁ বলতেই সে বলে উঠল, যাক, বাঁচা গেল। কতদিন বাংলায় কথা বলি না, বাংলাটা ভুলেই যাচ্ছিলাম আর একটু হলে। আপনিও বাঙালি? আমাদের এই প্রশ্নে গুরু কোনো উত্তর না দিয়ে কেবল রহস্যময় হাসি হাসল। সেই থেকেই শুরু। ক্রমে ক্রমে গুরুর সঙ্গে আমাদের ভাব জমে উঠল, এবং যতই ভাব জমল ততই গুরুকে ঘিরে থাকা রহস্য যেন আরো জমাট বেঁধে উঠতে লাগলো। গুরুর যে আসল নাম কি তা কেউ জানে না। সে নিজেও সেই ব্যাপারে একেবারে স্পিকটি নট। সবাই তাকে গুরু বলেই ডাকে। আবার এখানেই শেষ নয়। গুরু যেমন ঝরঝরে তামিল বলে, তেমনি নির্ভুল বাংলাও বলতে পারে। এত অবধি ঠিকই ছিল, কিন্তু যখন জানলাম গুরু ঠিক একইভাবে তেলেগু, কন্নড়, মালায়াম, মারাঠি, উড়িয়া ইত্যাদি আরো অসংখ্য ভাষা একই রকম ভাবে বলতে পারে, তখনই আমাদের কৌতূহল গেল বেড়ে। গুরুর বয়স এই 35 থেকে 40-এর মাঝামাঝি হবে। গুরুকে দেখতেও খুব একটা আহামরি কিছু নয়। গায়ের রং ফর্সাও নয়, আবার চাপাও নয়। সে লম্বাও নয়, বেঁটেও নয়, মোটাও নয়, আবার রোগাও নয়, সুন্দরও নয়, আবার হতকুচ্ছিত নয়। ভগবান গৌতম বুদ্ধ বলে গেছেন, মধ্যম পন্থাই হলো শ্রেষ্ঠ পন্থা। গুরু যেন সেই মধ্যম পন্থারই জলজ্যান্ত উদাহরণ। তাকে দেখতে এমনই যে ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ তাকে নিজেদের লোক বলে দাবি করতে পারে। এখানকার লোকেরা বলে গুরু নাকি তামিল। আবার আমরা মনে প্রাণে বিশ্বাস করি গুরু বাঙালি ছাড়া আর কিছু হতেই পারে না। ওর অতীতটাও বড় ঝাপসা। কেউ বলে গুরু নাকি তিব্বত ফেরত ত্রিকালজ্ঞ তান্ত্রিক। আবার কারুর বিশ্বাস সে নাকি ভারতীয় সেনাবাহিনীর একজন পোড় খাওয়া গুপ্তচর। এখানে একটা স্কুলে সে জীবন বিজ্ঞান পড়ায়, আর অবসর সময় গ্রামে গ্রামে গিয়ে সমাজ সেবা করে। যাই হোক, গুরুর ব্যাপারে বলতে শুরু করলে আর থামা যাবে না। তাকে নিয়েই একটা আস্ত উপন্যাস লেখা যেতে পারে। তবে গুরুকে দেখে আমার যা মনে হয়েছে, আমাদের তারিণী খুড়ো, তারানাথ তান্ত্রিক আর হিমুকে একসঙ্গে মেশালে যে অদ্ভুত চরিত্র সম্পন্ন ব্যক্তিত্ব পাওয়া যাবে, গুরু আসলে তাই। ভূভারতে ওর জুড়ি মেলা ভার। বেশ, গৌর চন্দ্রিকা আপাতত এত অবধি তাহলে থাকুক। এইবার না হয় গল্পে ফেরা যাক। এই কাহিনী আমি শুনেছি এক তামিল পূজারীর কাছ থেকে। এ তার গ্রামের কাহিনী। তখন আমার বয়স কম, সবে সবে তামিলনাড়ুতে এসেছি। পায়ের তলায় যাকে বলে সর্ষে। চায়ে চুমুক দিতে দিতেই গুরু গল্প শুরু করলো। তো যেটা বলছিলাম,
তখন এই রাজ্যটা একরকম চষে বেরিয়েছি, বুঝলে। এমনি ঘুরতে ঘুরতে এক মন্দিরের পূজারীর সঙ্গে আলাপ। ভারী সজ্জন ব্যক্তি, যেমন শান্ত নম্রতার ব্যবহার, তেমনই তার কথায় বার্তায় গভীর আধ্যাত্মিকতার ছাপ। মন্দিরটা ছিল গণেশের। এখানকার মন্দিরগুলো তোমরা তো দেখেইছ, স্থাপত্যকলার অপূর্ব নিদর্শন সব এক একটা মন্দির। মন্দিরের এক একটা দিকে এক একটা দেবতাকে কেন্দ্র করে চূড়া বানানো হয়। সেখানে সেই দেবতা, বিভিন্ন ঋষি সকলেরই মূর্তি থাকে, আর থাকে গল্প। ওদের এই মন্দির নির্মাণ কোনো না কোনো আগমের গল্পকে কেন্দ্র করেই হয় সাধারণত। তবে এই মন্দিরগুলো ঘুরতে ঘুরতেই যে জিনিসটা আমার সবচাইতে বেশি চোখে পড়েছিল তা হলো এই দ্বারপালের মূর্তিগুলো। প্রত্যেক মন্দিরের গর্ভগৃহের বাইরে দুজন প্রহরীর মূর্তি সদা দণ্ডায়মান। ওদের ব্যাপারে জিজ্ঞাসা করতেই ভদ্রলোক হেসে বললেন, ওদেরকে আপনি সব মন্দিরে পাবেন। ওরা দ্বাররক। মন্দিরের গর্ভগৃহের দরজা ওরা সর্বক্ষণ প্রহরা দিচ্ছে। এক এক মন্দির বাস্তুতে এক একজন দ্বার প্রহরী। বিষ্ণুর মন্দিরে যাদের পাবেন, গণেশের মন্দিরে আবার তাদের পাবেন না। আবার আমার মন্দিরে আলাদা দ্বারপাল, শিব মন্দিরে আলাদা। শেষ কথাটা বলতে গিয়ে আচমকা যেন থমকে গেলেন পূজারী। কি একটা কথা মনে পড়তেই দু হাত মাথায় ঠেকিয়ে নমস্কার করলেন। তারপর আপনার থেকেই বললেন, কি বলবো আপনাকে? মানুষ ভাবে এরা বুঝি কেবলই মূর্তি, মন্দিরের সামনে থাকে, মন্দিরের দেবতাই কেবল জাগ্রত। কিন্তু আমি নিজের ছোটবেলায় যা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, তারপর থেকে আমি মনে প্রাণে এদের খুব মেনে চলি। আপনি মানুন আর নাই মানুন, এরা কিন্তু সব দেখে। শেষ কথাটা এমনই জোর দিয়ে সেই পূজারী বললেন যে ওই মন্দির চত্বরে বসেই আমার শরীর কেমন যেন শিহরিত হয়ে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, কি অভিজ্ঞতা? শোনান না, এসবে আমার খুব ইন্টারেস্ট। এসব আমাদের গাঁগঞ্জের ঘটনা। আপনারা শহরে মানুষ, এসব শুনে কি আর বিশ্বাস করবেন? সে বিশ্বাস অবিশ্বাস পরের ব্যাপার, আগে তো শুনি। পূজারী ভদ্রলোক কিঞ্চিত ইতস্তত করলেন, ফের বললেন, বেশ, শুনতে চাইছেন যখন তখন বলি। তবে এই কাহিনী শোনার আগে একবার শিবনকে প্রণাম করুন। তার দ্বাররকদের নাম মুখে নিতে গেলে আগে তাকে প্রণাম জানাতে হয়। এই বলে ভদ্রলোক চোখ বন্ধ করে কি একটা বিড়বিড় করতে করতে পেন নাম ঠুকলেন। আমিও তার দেখা দেখি নমস্কার করলাম। তারপর পূজারী বলতে লাগলেন, এই ঘটনা আমাদের গাঁয়ের, আমাদের গ্রাম, বুঝলে তো, তামিলনাড়ুর একেবারে প্রত্যন্ত গ্রামগুলোর মধ্যে একটা। গ্রাম জুড়ে মাইলের পর মাইল কলার ক্ষেত। আমি যখন ছোট ছিলাম তখন গ্রামের সব ঘরে বিদ্যুৎও এসে পৌঁছয়নি। এমনিতেই নিরিবিলি শান্ত একখানা গ্রাম। সবাই যে যার কাজে ব্যস্ত। অধিকাংশই পেশায় কৃষক, চাষবাস করে দিন কাটে। আমরা তখন ছোট। সকালে গাঁয়ের পাঠশালায় পড়তে যাই, পড়া শেষ হলেই মাঠে ঘাটে চষে বেড়াই। কখনো কাঠবেড়ালির পিছু ধাওয়া করি, তো কখনো পুকুরে ছিপ ফেলে বসে থাকি। আমাদের সেই শান্ত নিরুদ্বেগ গ্রাম্য জীবনের একটাই মাত্র আকর্ষণ ছিল, তা হলো শিবরাত্রির মেলা। গ্রামের একেবারে প্রান্তে একখানা বিশাল শিবের মন্দির। আমরা অবশ্য তাকে শিব বলিনি। ছোট থেকে জ্ঞান হওয়া অবধি আমরা তাকে ডাকি গুরু বলে।
এই গুরুর মন্দির নিয়ে এই ঘটনাটা। তবে সেই ঘটনাটা জানার আগে মন্দিরের ইতিহাস তোমায় একটু বলা প্রয়োজন। আমাদের এই মন্দিরখানাও জানো তো তৈরি হয়েছিল ভারী অদ্ভুতভাবে। বহুকাল আগে গ্রামের এক জমিদার, নাম শ্রীনিবাসন, স্বপ্নে গুরুকে পায়। দীর্ঘকাল তার মা কি এক অজানা রোগে আক্রান্ত ছিলেন। বহু ডাক্তার বদ্যি দেখিয়েও লাভ হয়নি। যতদিন যাচ্ছিল ওনার মা ক্রমশ শুকিয়ে যাচ্ছিলেন, আর সারা শরীরে গুটি গুটি কি সব দানার মতো গজিয়ে উঠছিল। সারাদিন সেই বৃদ্ধা কাঁদতেন আর বিলাপ বকতেন। কাঁদতে কাঁদতে তিনি নাকি বলতেন, ঘরের দেবতাকে মাঠে ফেলে এলুম, সেজন্যই আমার এই দুর্দশা গো। সব পাপের ফল রে খোকা, সব পাপের ফল। ঈশ্বর। এদিকে মাতৃভক্ত শ্রীনিবাসন নিরুপায়। কিছুতেই কিছু লাভ হয় না। মায়ের বিলাপ আর যন্ত্রণা দুই ক্রমে ক্রমে পাল্লা দিয়ে বাড়ছে। এহেন অবস্থায় জমিদার মশাই যখন প্রায় হতোদ্যম হয়ে পড়েছেন, তখনই এক রাতে তিনি আশ্চর্য এক স্বপ্ন পেলেন। স্বপ্নে জমিদার মশাই দেখলেন এক কলা বাগানের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন। চারিদিকে আবছায়া অন্ধকার, ঠিক যেন সন্ধ্যা নামছে। আর তার সামনে এক অদ্ভুত দর্শন লোক দাঁড়িয়ে আছে। লোকটা কুঁজো, হাতে লাঠি, মাথার চুল ধবধবে সাদা, গায়ের রং কুচকুচে কালো, আর চোখগুলো রক্তিম বর্ণ। লোকটা তার দিকে তাকিয়েই বলল, মায়ের আরোগ্য চাস? হ্যাঁ, চাই। ঠিক এইখানে তোর মা আমাকে ফেলে গেছিল। এই মাটির তলায় আমি শুয়ে আছি। আমি নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর, বুঝলি? লোকটার কথায় জমিদার মশাই শিহরিত হয়ে উঠলেন। সে ফের বলল, শুধু আমি নই, এতকাল আমাকে 2 জনে পাহারা দিয়ে রেখেছিল। ওদেরও নিয়ে যাবি। দিন্ডি আর মন্ডি আমার 2 দারুড়ুক। এই স্থানে ঠিক ডাইনে আর বাঁয়ে 2 গাছের তলায় ওদেরকে পাবি। গাছের গায়ে দেখবি একটা আধা চাঁদের চিহ্ন আছে। আর এই জমির যে মালিক, সে আমার পূজারি হবে, বুঝলি? জমিদার নিশ্চুপ রইলেন। সেই বৃদ্ধ এবার আচমকাই হেসে বললে, তবে সাবধান, ওরা কিন্তু আমার মতো দেহতা নয়। ওরা সাক্ষাৎ অসুর। ভক্তেরা ভুল করলে দেহতা ক্ষমা করে, কিন্তু দৈবরা নয়। ওরা কিন্তু সব নজরে রাখে। মনে রাখিস, মন্দিরে যেন কোনোদিন রক্তপাত না ঘটে। তোর মাকে জিজ্ঞেস করবি আমার কি নাম। তোর মা তোকে এ উত্তর দিয়ে দেবে। আগে। জমিদার কাঁপতে কাঁপতেই অন্ধকারে হাঁটু গেড়ে মাটিতে বসলেন। তারপর 2 হাত জোড় করে কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনার আদেশ পালন করব। আমার মা মুক্তি পাবে তো? জমিদার সামনে চেয়ে দেখল, সারা কলা বাগানে গাছে গাছে আগুন লেগে গেছে। সেই আগুনের লেলিহান শিখার স্পর্শে আকাশও রক্তিম বর্ণ ধারণ করেছে। ওর সামনে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধ হাতের লাঠিখানা ঠিক 3 বার মাটিতে ঠুকলেন। তারপর রহস্যময় হাসি হেসে বললেন, পাবে পাবে, তোর মা মুক্তি পাবে।
সমস্ত যন্ত্রণা থেকে আমি ওকে মুক্তি দেব। ব্যাস, জমিদারের ঘুম ভেঙে গেল। শয্যার মধ্যেই তিনি জেগে উঠে বসলেন। সারা রাত্রি আর তার ঘুম এলো না। পরের দিন তিনি নিজে গাঁয়ের সকল কলার খেতে খেতে ঘুরে বেড়ালেন। শেষমেশ সন্ধ্যার দিকে গাঁয়ের পশ্চিম প্রান্তে এক কলার খেতে ঢুকে তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। তার হাত পা সব কেঁপে উঠল। কোনো মতে কাঁপতে কাঁপতে তিনি বাগানের ভেতর একটা জায়গায় এসে দাঁড়ালেন। তারপর কম্পিত হস্তে দুটি গাছের দিকে ইশারা করলেন। গাছ দুটোর গায়ে সত্যি অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন আঁকা। ওই ভর সন্ধেবেলাতেই খোঁড়াখুড়ি শুরু হলো। ঠিক মাঝরাতে 20 হাত মাটির তলা থেকে একটি শিবলিঙ্গ পাওয়া গেল, আর দুটো কলা গাছের নিচ থেকে পাওয়া গেল লাল রঙের দুইখানা মসৃণ পাথর। দুটো পাথরের উপরেই অর্ধচন্দ্রের চিহ্ন খোদাই করা। জমিদার মশাই মন্দির বানাতে শুরু করলেন। ওর মাকে সবটা বলতেই তিনি রোগ শয্যাতেই হাউ হাউ করে কেঁদে উঠলেন। তারপর জমিদারের হাতখানা আঁকড়ে ধরে জিজ্ঞাসা করলেন, সত্যি করে বল খোকা, উনি বললেন আমায় মুক্তি দেবেন। সত্যি করে বল যে পাপ আমি করেছি, তারপরও আমায় মুক্তি দেবেন এই যন্ত্রণা থেকে। হ্যাঁ মা, স্বপ্নে আমায় উনি তাই বললেন। আর বললেন তুমি ওনার নাম জানো। ওনার নাম কি মা? বৃদ্ধা ওই যে জমিদারের কথা শুনলেন, আর কোনো কথা বললেন না। একেবারে মুখে কুলু পাঁটলেন। তাকে আর কিছু বলানো গেল না। এরপর দেখতে দেখতে মন্দির নির্মাণ সমাপ্ত হলো। মন্দিরে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করার দিন সমাগত। সেই কলা বাগানের মালিক ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ। সেই পেল প্রাণ প্রতিষ্ঠার ভার। সঠিক দিনে দিনক্ষণ দেখে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হলো। তারই সঙ্গে গর্ভগৃহের দুই পাশে দুইখান লাল পাথরের উপরে নির্মাণ করা হলো দুটো বিশাল আকৃতি অসুরের মুখ, দিন্ডি আর মুন্ডি। ওরাই হলো মন্দিরের দ্বাররক। যথা সময়ে জমিদার মশাইয়ের মাকে মন্দিরে নিয়ে আসা হলো। বৃদ্ধা মন্দিরের বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ অঝোর ধারায় কাঁদলেন। তারপর কাঁপতে কাঁপতে মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরের গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি আচমকাই চিৎকার করে উঠলেন, গুরুদেব, গুরুদেব, আমায় ক্ষমা করো, ক্ষমা করো আমায়। যে পাপ আমি করেছি তা তুমি ক্ষমা করো। এই অসহ্য যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও গুরুদেব, মুক্তি দাও। বৃদ্ধা এইবার গর্ভগৃহের দিকে পা বাড়ালেন। তবে গর্ভগৃহের মাটিতে তিনি পা দিতে পারলেন না। তার আগেই অচেতন হয়ে লুটিয়ে পড়ল তার শরীর। জমিদার ছুটে এসে দেখলেন তার মাতৃদেবীর ধমনী আর সাড়া দিচ্ছে না। গর্ভগৃহের বাইরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জমিদার মশাইয়ের মা তার যন্ত্রণা থেকে চির মুক্তি পেলেন। পূজারী থামলেন। আমি আগ্রহী হয়ে জিজ্ঞাসা করলাম, তারপর কি হয়েছিল এই মন্দিরে? যা হওয়া উচিত নয় তাই হয়েছিল। সেই বছর মহাশিবরাত্রির রাতে ওই মন্দিরে রক্তবন্যা বয়েছিল। মন্দিরের চাতালেই খুন হয়েছিল মন্দিরের পূজারীর 15 বছরের ছেলে শঙ্কর। আর তারপরে মনে নেই গুরু কি বলেছিল?
মানুষ ভুল করলে দেবতারা ক্ষমা করে, দই বাড়া নয়। কথাগুলো বলেই পূজারী যেন কেঁপে উঠলেন। ওর চোখে মুখে ক্রমশ ফুটে উঠছে অকৃত্রিম ভয়ের ছাপ। এদিকে ততক্ষণে গল্প শোনার ভূত আমার মাথার মধ্যে জাঁকিয়ে বসেছে। জমিয়ে গল্প শোনানোটাও কিন্তু একটা আর্ট। আমাদের ভারতবর্ষে গল্প শোনানোর এই শিল্প সেই মহাভারতের আমল থেকে চলে আসছে। সে যাই হোক, আমি সেই পুরোহিত মশাইকে চেপে ধরলাম। বলুন না, তারপর বলুন কি হলো? কিভাবে আমাদের গাঁয়ের জমিদার মশাই স্বপ্নে শিবনের দেখা পেলেন আর কিভাবে তার মন্দিরের স্থাপনা হলো সে তো আগেই বলেছি। মন্দির প্রতিষ্ঠার দিন ওই যে জমিদারের মা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার পূর্বেই প্রাণ ত্যাগ করলেন। এর ফলে হলো কি, সারা গ্রামবাসীর মনে একটা ভয় মিশ্রিত শ্রদ্ধার জন্ম হলো শিবন ধরি গুরুর প্রতি। যদিও জমিদার মশাই ভয়ঙ্কর ভেঙে পড়লেন তার মায়ের মৃত্যুতে, তবে তার সেই শোক বেশি দিন রইল না। একদিন মধ্যরাতে আচমকাই তার ঘুম গেল ভেঙে। তিনি স্পষ্ট শুনলেন দরজার বাইরে থেকে তার মা তাকে ডাকছেন। খোকা, ঘুমাচ্ছিস? আমি এসেছি রে, জাগবি না খোকা? খোকা আয়। প্রথমত জমিদার মশাই ভাবলেন ঘুমের ঘোরে বুঝি তিনি স্বপ্ন দেখছেন, কিন্তু কিছুক্ষণ পরে জাগ্রত অবস্থাতেও তিনি যখন দিব্যি তার মায়ের কণ্ঠ পুনরায় শুনতে পেলেন, তখন তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে এক অদ্ভুত ঘোরের মধ্যে ওই মধ্যরাতেই ঘর ছেড়ে বেরোলেন। শুধু যাওয়ার আগে একটা ছোট্ট কাগজের টুকরোতে লিখে গেলেন, মা আমায় ডাকছে, আমায় যেতে হবে। ব্যাস, ওই যে জমিদার মশাই চলে গেলেন, আর তাকে খুঁজে পাওয়া গেল না। রয়ে গেল কেবল জমিদার মশাইয়ের স্বল্প বয়স্কা পত্নী আর একটি মাত্র বাচ্চা ছেলে। এই গল্প আদৌ কতখানি সত্যি আমার জানা নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে গাঁয়ের লোকের মুখে মুখে এই গল্প চলে আসছে। আমি যে ঘটনার কথা বলছি সে আমার ছোটবেলার। আমি তখন পড়ি স্কুলে। যেই ছেলেটির কথা তোমায় বললাম, শঙ্কর, সে ছিল আমার প্রাণের বন্ধু। পূজারী মহাশয়ের গল্প থামিয়েই আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, জমিদার মশাইয়ের মা কি পাপ করেছিলেন সেটা বললেন না তো? কেন তিনি গুরুর মন্দিরে ঢুকতে পারলেন না? আর জমিদার মশাই বা হঠাৎ গায়েব হয়ে গেল কেন? সব বলবো বাবু, দাঁড়াও। গল্প বলার তো কিছু নিয়ম কানুন আছে নাকি? হ্যাঁ, আপাতত শঙ্করের কাহিনীটা শোনো। ওইখান থেকেই আমাদের মূল গল্প শুরু। এতক্ষণ যা বললাম তা ছিল ভূমিকা মাত্র। বেশ, বলুন তবে, শুনি কি হয়েছিল শঙ্করের সঙ্গে। তো যেটা বলছিলাম, তখন আমরা নবম কিংবা দশম শ্রেণীতে উঠেছি। আমি আর শঙ্কর দুজনেই ছিলাম প্রাণের বন্ধু। শঙ্কর ছিল চুপচাপ শান্তশিষ্ট স্বভাবের, আর আমি ছিলাম তস্য ডাকাবুকো আর চঞ্চল। শঙ্করের বাবা বংশসূত্রে গুরুর মন্দিরের পূজারী ছিলেন। ভারী সরল সাদাসিধে মানুষ। প্রায় সর্বক্ষণ পূজা, ধ্যান আর শাস্ত্রচর্চা নিয়েই থাকতেন। শঙ্করের মা মারা যায় ওর জন্মের সময়ে। ছোট থেকেই মাতৃহারা ছেলেটা বাবার কাছেই বড় হয়ে উঠেছে। গুরুর প্রতি শঙ্করের একটা আলাদা রকম টান ছিল। এই আলাদা রকম বলছি মানে ভেবো না কোনো রকম ভক্তি রসের কথা বলছি। আলাদা রকম মানে বলতে চাইছি এক অদ্ভুত ধরনের
অলৌকিক যোগসূত্রের কথা। শুধু আমি নয়, গাঁয়ের সকলেই বিশ্বাস করত শঙ্করের সঙ্গে গুরুর কিছু যোগ আছে। শঙ্করের জন্ম হয়েছিল শিবরাত্রির দিন। ছোট থেকেই সে ছিল গুরু অন্তঃপ্রাণ। গাঁয়ের লোকের মনে গুরুর প্রতি ভক্তি যতখানি ছিল, তার চাইতে বেশি ছিল এক রকমের ভয়। একমাত্র শঙ্করের মনেই গুরুকে নিয়ে কোনো ভয় ছিল না। সে বলতো, গুরুকে ভয় পাবো কেন? ওই বুড়োকে ভয় পাবার আছে কি? গুরুকে আমি ভালোবাসি। শঙ্কর ছোট থেকেই আমার বন্ধু। ছোটবেলায় ও ছিল বেশ জন্মনে আর প্রাণবন্ত, কিন্তু বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে ক্রমশ যেন গম্ভীর আর চুপচাপ হয়ে যাচ্ছিল। আমায় ও নানান অদ্ভুত কথা শোনাতো। অষ্টম শ্রেণী থেকেই ওর এই অদ্ভুত গপ্প শোনানোটা ক্রমশ বাড়তে থাকে। ও নাকি গুরুকে স্বপ্নে বহুবার দেখেছে। শুধু গুরু না, তার দুই দ্বাররক্ষক দিন্ডি আর মুন্ডিকেও সে নাকি বেশ কয়েকদিন রাতের বেলা মন্দিরের বাইরে ঘুরে বেড়াতে দেখেছে। আমায় মাঝে মাঝেই সে বলতো, ওরা জানিস তো ঠিক গুরুর মতো নয়, ওরা অন্য রকম। ওদের দেখলেই ভয় তোর শরীর যেন শিউরে উঠবে। গুরুর মন্দিরের দুই দ্বাররক্ষী বাস্তবে কতখানি ভয়ঙ্কর হতে পারে, এই ভেবে অবশ্য সেই বয়সে একটা চাপা রোমাঞ্চ অনুভব করতাম। কিন্তু কখনো অতখানি সাহস হয়নি যে সত্যিই রাতের বেলা দেখতে যাব ওরা মন্দিরের বাইরে ঘুরে বেড়ায় কিনা। মাঝে মধ্যেই শঙ্কর গায়েব হয়ে যেত। খোঁজ খোঁজ খোঁজ। ওর বাবাও ওকে যখন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেত, তখন খবর মিলত গায়ের কোনো এক প্রান্তের কোনো এক কলা ক্ষেতের মধ্যে গিয়ে সে এক মনে চুপটি করে বসে আছে। ওর বাবা ওকে হাজারো বকাঝকা করলেও শঙ্কর কিছুই বলতো না। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকতো বাবার দিকে। কেবল একজনের সঙ্গেই শঙ্করের সব চাইতে ভাব ছিল। তা হলো আমাদের স্কুলের হেডমাস্টার মশাই। লোকটি ছিলেন ভারী অমায়িক, ছাত্র অন্তঃপ্রাণ। আমাদের এমএলএ সাহেব সম্পর্কে ছিলেন ওনার জামাইবাবু। ওর কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কিন্তু হেডমাস্টার সেসবের ফায়দা কখনো নেননি। শঙ্কর ওনার বরাবর পছন্দের ছাত্র ছিল। মাঝে মাঝেই ছুটির পর শঙ্করের ডাক পড়তো ওর অফিসে, আর শঙ্কর একবার ওর অফিসে গেল মানেই আমরা বুঝে যেতাম ওকে আর বিকেলে খেলার মাঠে পাওয়া যাবে না। হেডমাস্টারের সঙ্গে নানান আজগুবি আলোচনায় ওর সেই সন্ধ্যাটা পুরোই মাটি। শঙ্কর অবশ্যই এই ব্যাপারটা বেশ উপভোগ করত। হেডমাস্টারের সঙ্গে ওর বন্ধুত্বের ব্যাপারটা আমাদের বন্ধু মহলে অনেকেই বেশ ঈর্ষার দৃষ্টিতে দেখত। কেউ কেউ তো শঙ্করকে খোঁটাও দিত মাঝে সাঝে, তবে ও সেসবে বিশেষ পাত্তা দিত না, বরং একরকম উদ্গ্রীব হয়ে থাকত কখন হেডমাস্টারের সঙ্গে আড্ডার ডাক আসবে। রোজ দিনই ছুটির আগে কৌতূহল ভরে জিজ্ঞাসা করত হেডমাস্টার ওকে ডেকেছে কিনা। সে যাই হোক, এহেন শঙ্কর যখন নবম শ্রেণীতে পা দিল, তখন এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল ওর মধ্যে। ততদিনে ওর মধ্যেকার সেই প্রাণবন্ত সত্তা অনেকখানি নিভে এসেছে। শঙ্কর তখন গম্ভীর, চুপচাপ। তবে নবম শ্রেণীতে ওঠার পর থেকেই ওর চরিত্রে একটা অদ্ভুত একরোখা ভাব দেখা দিল। মন্দিরে প্রতি সোমবার ওর উপর ভর পড়ত। গলায় আকন্দ ফুলের মালা, কপালে লম্বা তিলক আর হাতে একখানা লাঠি নিয়ে ওই সময় শঙ্কর অদ্ভুত সব কাণ্ড করত। সেই সময় ওর গলার স্বর বদলে যেত।
কখনো একটা বৃদ্ধ মানুষের গলায় কথা বলতো, তো কখনো কর্কশ কণ্ঠে দুর্বোধ্য ভাষায় কি সব যেন মন্ত্র পড়ার মতো বলতো। তবে ওই সময় শঙ্করকে দেখে আমার নিজেরও গায়ে কাঁটা দিত। সারা মুখে আর শরীরে ছাই ভস্য মেখে, গলায় আকন্দের মালা পরে লাঠি হাতে সে যখন কুঁজো হয়ে দাঁড়াতো, তখন মনে হতো এই যেন আমার চির পরিচিত বন্ধুটি আর নেই, এ অন্য কেউ। শঙ্করকে দেখার জন্য দূর দূর থেকে গাঁয়ের লোক আসতে শুরু করেছিল। লোকে যে শুধু তাকে দেখতে আসতো তাই নয়, মাটিতে গড়াগড়ি দিয়ে তাকে প্রণাম করত, তার পায়ে মাথা ঠেকাতো। এমনকি সেই অবস্থায় শঙ্কর তার হাতে ধরা লাঠি দিয়ে মাঝে মাঝে লোকজনকে প্রহারও করত। তাদের কাছে সেইটাই ছিল গুরু অর্থাৎ শিবনের আশীর্বাদ। আমার অবশ্য এই ব্যাপারটা বড় অদ্ভুত লাগতো। যাকে ছোটবেলা থেকে নিজের কাছের বন্ধু ভেবে এলাম, যার সঙ্গে মাছ ধরলাম, মাঠ ঘাট চষে বেড়ালাম, লোকের বাড়ির ফল পাকড়টা চুরি করে খেলাম, সে আচমকা ভগবান হয়ে গেলে কি মেনে নেওয়া যায়? মা বাবা স্ত্রী আর বন্ধুর কাছে ভগবানও আজন্মকাল সাধারণ মানুষটি হয়েই থাকে। তবে হ্যাঁ, সে যখন দুর্বোধ্য ভাষায় কর্কশ কণ্ঠে কথা বলতো, গাঁয়ের লোকে তখন তাকে ভয় মিশ্রিত শ্রদ্ধায় গড় হয়ে নাম করত। লোকে বলতো গুরু নয়, তখন নাকি তার মধ্যে উপস্থিত হতো দুই ভয়ঙ্কর আসরিক শক্তি, দিন্ডি আর মুন্ডি। সত্যি বলতে ওই সময়টা আমারও কেমন যেন অস্বস্তি হতো। ওর চাল চলন, কথাবার্তা এত বদলে যেত যে শুধু শরীরটুকু ছাড়া শঙ্করের সম্পূর্ণ অস্তিত্বটাই যেন লোপ পেত। শঙ্করের এই আকস্মিক পরিবর্তনে সবচেয়ে অখুশি ছিলেন হেডমাস্টার মশাই। শঙ্করের এই ভগবানে পরিণত হওয়াটা উনি কোনোদিনই মেনে নিতে পারেননি। ওনার বিশ্বাস ছিল শঙ্করের খুব জটিল কোনো একটা মানসিক রোগ হয়েছে। উনি লাইব্রেরিতে পুঁথিপত্তর ঘেঁটে একটা রোগের কথাও বলেছিলেন, মানসিক রোগ। এর চিকিৎসা না করালে শঙ্কর নাকি আস্তে আস্তে সম্পূর্ণ পাগল বনে যাবে। তবে শঙ্কর ওনার কথা শোনেনি। ওর যে কি হয়েছিল, ওর গুরুর ব্যাপারে কিছু বললেই ও তেলে বেগুনে জ্বলে উঠত। হেড স্যার ওকে কম বোঝানোর চেষ্টা করেননি। কখনো আমাদের সামনে, কখনো একা ঘরে ডেকে, কিন্তু কোনো লাভ হয়নি। যতদিন যাচ্ছিল শঙ্করের উগ্র স্বভাব যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। এর মধ্যেই একদিন হেড স্যারের সঙ্গে ওর তুমুল ঝগড়া। স্যারকে প্রায় গলা টিপে খুন করতে যায়। সবাই সেদিন এসে ওকে না ধরলে হেড স্যারের ওইটাই হয়তো শেষ দিন হতো। দোষের মধ্যে হেড স্যার ওকে শহরে নিয়ে যেতে চেয়েছিল। ওখানে ওর এক বন্ধু ডাক্তার নাকি মনের রোগ নিয়ে চর্চা করেন। উনি বলেছেন শঙ্করের রোগ উনি সারাতে পারবেন। বোধহয় এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হেড স্যার গুরুকে নিয়ে দু একটা কথাও বলেছিলেন। সেই শুনেই শঙ্কর ভয়ঙ্কর রেগে যায়। হেড স্যারের গলা টিপে ধরে সেদিন সে পাগলের মতো চিৎকার করতে করতে শুধু বলছিল, গুরুর গায়ে যদি হাত দিস, গুরু কিন্তু তোকে তাহলে ছাড়বে না। ওর দুই দ্বারক তোকে কাঁচা চিবিয়ে খাবে, বুঝেছিস? বল, আর কখনো বলবি ওই কথা? সেদিন শঙ্করের ওই রূপ দেখে আমরাও সবাই ভয় পেয়ে গেছিলাম। এ কোন শঙ্কর? এ যেন এক অন্য মানুষ। হেড স্যারই কি ঠিক বলছেন? শঙ্কর কি সত্যি পাগল হয়ে যাচ্ছে? হেড স্যার বলতেন শঙ্করের যে অসুখ হয়েছে তাতে নাকি একজন মানুষের মধ্যে অনেকগুলো মানুষের বৈশিষ্ট্য ফুটে ওঠে। তারা আলাদা আলাদা ভাষায়, আলাদা আলাদা ভঙ্গিতে কথা বলে। তারা নিজেকে এক এক সময় এক একটা মানুষ ভাবে। প্রথমটা হেড স্যারের কথা না মানলেও
আস্তে আস্তে আমি যেন বিশ্বাস করছিলাম সত্যি শঙ্করের ওই অসুখটাই হয়েছে। দেখতে দেখতে শিবরাত্রিও উপস্থিত হলো। এদিকে সে বছর গ্রামে ভোট। এমএলএ সাহেবের তুমুল প্রচার চলছে গ্রাম জুড়ে। খুব বড় করে শিবরাত্রির মেলা হবে, পুজো হবে। সে এক হই হই রই রই কাণ্ড। আমার এখনো মনে আছে শিবরাত্রির ঠিক দিন 2 আগের ঘটনা। সন্ধ্যাবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, সঙ্গে ঘন ঘন বজ্রপাত। এর মধ্যেই কাক ভেজা হয়ে হঠাৎ শঙ্কর হাজির হলো আমার বাড়িতে। ওর বাঁ গালে একটা ক্ষত চিহ্ন। ওকে সেদিন দেখেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। ও যেন প্রবল অস্বস্তিতে আছে। কি হয়েছে জিজ্ঞাসা করতেই শঙ্কর আমার দুটো হাত চেপে ধরে বলল, আমার তোকে অনেক কিছু বলার আছে ভাই। আগেই হয়তো বলা উচিত ছিল, কিন্তু এখন আর সময় নেই। তোকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন শঙ্কর? কি হয়েছে? আমার প্রশ্নে ও যেন আরো বিচলিত হয়ে পড়ল। কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। হয়তো এই শিবরাত্রির দিনই আমার শেষ রাত হবে। তবে তোকে আমার একটা কাজ করতে হবে। এসব কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? আমি মিথ্যে বলছি না। নিয়তি, এসবই আমার নিয়তি। গুরু তো বলে, নিয়তিতে কিছু লেখা থাকলে তা ঠিক কোনো না কোনো ভাবে আমাদের কাছে এসে পৌঁছবেই। আমরা তাকে আটকাবার সে যতই চেষ্টা করি, আর এই মুহূর্তে মৃত্যু আমার পিছু পিছু ধাওয়া করছে। তবে শুধু আমি মরে গেলে ওকে একটা কাজ করতে হবে। পারবি করতে? আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছি, কিছুই বলছি না। শঙ্করই ফের বলল, চুপ করে আছিস মানে ধরেই নিচ্ছি তুই সম্মতি দিচ্ছিস। আমার মৃত্যু দিয়েই এই গাঁয়ের মানুষের ভালো হবে, অনেক বড় পরিবর্তন হবে, অনেকের লাভ হবে। তাই আমি নিয়তিকে বদলাতে চাই না। তবে আমি চাই আমার মৃত্যু যেন বৃথা না যায়। তাই তোকে এই কাজটা করতেই হবে। কি কাজ? আমার মৃত্যুর পর তোকে ওদেরকে মুক্ত করতে হবে। মাটির তলা থেকে ওদেরকে বের করে আনতে হবে। কাদের কথা বলছিস তুই? গুরুর 2 দার রক, দিন্দি আর মুন্ডি। তুই পাগল হয়ে গেছিস? তুই জানিস না ওদের গায়ে হাত দেওয়া যায় না। ওদের গুরুর থেকেও কখনো আলাদা করতে নেই। ওরা দৈবা। ওরা একবার কুপিত হলে সংসার রসাতলে যাবে। আমি সব জানি, তবে তুই তো আর ওদেরকে পুরোপুরি আলাদা করবি না। ওদের কাজ মিটে যাওয়া অবধি ওদেরকে আলাদা করে রাখবি। কাজ শেষ হলে আবার গুরুর কাছে ফিরিয়ে দিবি। আসলে গুরু ভগবান কিনা, এই গুরুর অসীম দয়া। অন্যায়কারীকেও গুরু ক্ষমা করে দেয়। তাই গুরুর অধীনে থাকলে ওরাও দয়া পরবশ হয়ে থাকে। শঙ্কর কথাগুলো বলে কিছুক্ষণ থামল, পরক্ষণেই বলল, এই গাঁয়ের একেবারে শেষ প্রান্তে আমাদের যে কলার ক্ষেত, ওর একেবারে পশ্চিম প্রান্তে একখানা কুয়ো আছে। সেই কুয়োর 2 ধারে 2টো কলা গাছের নিচে ওদেরকে পুঁতে রাখিস। কলা গাছের গায়ে অর্ধেক চাঁদের চিহ্ন দেখতে পাবি। বুঝলি? পারবি তো করতে? কথা দে, আমি মরে গেলে আমার এই শেষ ইচ্ছে তুই রাখবি, আমাদের বন্ধুত্বের দিব্যি। বেশ, কথা দিলাম। আমি কি বলবো খুঁজে না পেয়ে বোকার মতন মাথা নাড়ালাম। ব্যাস, শঙ্কর আমাকে আর কিছু বলতে না দিয়েই যেমন ঝড়ের মতো এসেছিল তেমনি ঝড়ের মতো চলে গেল। এরপরেই দেখতে দেখতে মহাশিবরাত্রি এসে হাজির হলো। গায়ে সে কি বিরাট মেলা!
মহা ধুমধাম। শিবরাত্রির দিন রাতের বেলা মন্দিরের দিকে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে সন্ধ্যা গড়াতেই ওদিকটা শুনশান হয়ে গেল। অন্যদিকে গ্রামের অপর প্রান্তে মেলায় মেতে উঠল সকলে। আমি ভেবেছিলাম সেদিন সারাদিন শঙ্করের সঙ্গে থাকব, কিন্তু বিধি বাম, সকাল থেকে আচমকা পেট খারাপ হয়ে বমি শুরু হলো। সন্ধ্যা গড়াতে না গড়াতেই কাহিল হয়ে শয্যা নিলাম। রাত্রে খুব একটা ঘুম এলো না, মাঝে মাঝেই বমির জন্য উঠে উঠে যাচ্ছিলাম। শেষ রাতে তন্দ্রা মতন এলো। তাতে দেখলাম আমি আর শঙ্কর একটা মাঠের মধ্যে দিয়ে দৌড়চ্ছি। চারদিকে সোনালি ধানের খেতে ঝলমল করছে শেষ বিকেলের রাঙা রোদ্দুর। শঙ্কর ডাক দিচ্ছে, বন্ধু আয়, বন্ধু দাঁড়া। এক সময় শঙ্কর ক্ষেতের মধ্যেই কোথায় যেন মিলিয়ে গেল। আমি বোকার মতন দাঁড়িয়ে রইলাম। হঠাৎ শুনলাম চারিদিকে প্রচন্ড চিৎকার, চেঁচামেচি, কোলাহল, তারপরেই প্রচন্ড ঝাঁকুনি। পরের মুহূর্তেই উঠে বসলাম। স্কুলের এক বন্ধু আমার সামনে দাঁড়িয়ে জানলা দিয়ে উঁকি দিচ্ছে মেঘলা সকালের গুমোট অন্ধকার। আমার সেই বন্ধুর মুখে অস্বাভাবিক আতঙ্ক। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই ও বলল, খবরটা শুনেছিস তুই? শঙ্কর খুন হয়েছে। আমার মাথায় যেন বাজ পড়ল। কানের সামনে একটানা বাঁশির মতন শব্দ শুনতে পেলাম। এক মুহূর্তে দৃষ্টি ঝাপসা হয়ে এলো যেন। বন্ধুটি ফের বলল, কি নৃশংসভাবে খুন করেছে ছেলেটাকে। ফালা ফালা করে কেটে লাশটা আবার মন্দিরেই ফেলে রেখে গেছে। জানিস, সবাই ওখানেই যাচ্ছে। মন্দির? কোন মন্দির? কোন মন্দির আবার? এই গায়ে তো একটাই মন্দির, গুরুর মন্দির। আমি কোনো কথা বললাম না, শুধু মনে মনে একবার শিউরে উঠলাম। আমি যখন মন্দিরে পৌঁছলাম তখন সেখানে রীতিমতো ভিড় জমে গেছে। শঙ্করের রক্তাক্ত ছিন্ন ভিন্ন শরীরটা দেখে শিউরে উঠলাম। শঙ্করের মতো ছেলে খুন হয়েছে ভাবাই যায় না। কে আছে ওর এত বড় শত্রু এই গ্রামে? কেনই বা শঙ্করের মতো একটা ছেলেকে কেউ খুন করবে? শঙ্করের বাবা হাউ হাউ করে কাঁদছিলেন। আর একজন মানুষও অবশ্য কাঁদছিলেন, আমাদের হেডমাস্টার। শঙ্করকে ওই রক্তাক্ত অবস্থাতে জড়িয়ে ধরেই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, শঙ্করকে আমি বাঁচাতে পারলাম না। আমি জানতাম এমন কিছু একটা হবে। আমি ওকে সাবধান করেছিলাম শেষ দিন, শুনল না। ওকে মারার জন্য ওর পিছনে লোক লেগেছিল। ওর জামাইবাবু আমায় সাবধান করেছিল, ওর জনপ্রিয়তাই না একদিন ওর কাল হয়। না, অনেকে এমন আছে যারা চাইবে না অনেক মানুষ ওর কথা শুনুক, ওকে ভালোবাসুক। ভগবান হয়ে গেলে এই সমাজ যে তাকে বাঁচতে দেয় না, এই কথা আমি ওকে কিছুতেই বোঝাতে পারলাম না, কিছুতেই বোঝাতে পারলাম না। এর মধ্যেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। কান্নাকাটি, চোরা ফিসফাস যখন পুরো দমে চলছে, আচমকাই শঙ্করের বাবা কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালেন। তারপর চিৎকার করে বললেন, বাচ্চারা আমার ছেলেকে খুন করেছে, তারা কেউ মুক্তি পাবে না, কেউ পাবে না মুক্তি। এই মন্দিরের গুরু এবং তার দুই ধারক, তারা স্বয়ং সব দেখেছে। ওরাই আর বিচার করবে, করবে বিচার।
যদি আমি সৎ ব্রাহ্মণ হয়ে থাকি আর সারা জীবন শ্রদ্ধা ভরে এই মন্দিরে গুরুর সেবা করে থাকি, তাহলে আমি এই মন্দিরের মাটিতে দাঁড়িয়ে বলছি, 1 সপ্তাহ পড়বে না তার আগেই অপরাধী এই মন্দিরে এসে তার সব অপরাধ স্বীকার করবে। মন্দিরের চাতাল থেকে আমার ছেলের রক্তের দাগ শুকোবে না, তার আগেই তার খুনিদের রক্ত বন্যা হয়ে বইবে এই মন্দির চত্বরে, বইবে। সন্তান শোকে প্রায় পাগল হয়ে যাওয়া এক বাবার এই অদ্ভুত ঘোষণার মধ্যে কি যেন একটা ছিল। ওই মুহূর্তে ওইখানে দাঁড়িয়ে আমার সারা শরীর কেমন যেন শিউরে উঠল কথাগুলো শুনে। ইতিমধ্যেই পুলিশ এসে উপস্থিত হলো। পুলিশকে দেখে ভিড় পাতলা হতে শুরু করলো ক্রমশই। তারপরই হঠাৎ খেয়াল করলাম বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে টিপ টিপ, তারপর একেবারে ঝমঝম করে মুষল ধারায়। ওই বৃষ্টির মধ্যেই আমি পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে দেখলাম আমার সব চাইতে কাছের বন্ধু নিথর অবস্থায় শুয়ে আছে মন্দিরের চাতালে। তার শরীর থেকে চুঁয়ে পড়া রক্ত আস্তে আস্তে ধুয়ে যাচ্ছে বৃষ্টির জলে। পূজারী থামলেন, কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন। ওনাকে দেখে মনে হলো অতীতের সমস্ত কথা যেন ওনার স্মৃতিপটে ভেসে উঠছে ধীরে ধীরে। কিছুক্ষণ চুপ করে থেকে নিজে থেকেই ফের বললেন, এরপর 2 রাত আমার ভালো ঘুম হলো না। সারা রাত এপাশ ওপাশ ছটফট করি। ঘুম ভেঙে উঠে উঠে বসি। চোখে শুধু শঙ্করের মুখটা ভাসে, আর কানে বাজে ওর সঙ্গে শেষ সাক্ষাতে হওয়া কথাগুলো। সত্যি কি শঙ্কর জানতো ও মরবে? সেই জন্যই কি ও আমায় এমন অদ্ভুত কাজ দিয়ে গেল? আমার কি করা উচিত সেই মুহূর্তে কিছুই ভেবে উঠতে পারছিলাম না। ওর মৃত্যুর ঠিক 2 দিন পর রাতে আমার প্রচন্ড জ্বর এলো। ওই জ্বরের ঘোরেই মনে হলো শঙ্কর আমার মাথার সামনে এসে দাঁড়িয়েছে। ওর সারা গায়ে ছাই ভস্য মাখা, গলায় আকন্দের মালা, হাতে লাঠি। সে গম্ভীর কণ্ঠে আমায় বলল, আমায় কিছু কথা দিয়েছিলিস তুই, মনে আছে তো? মনে আছে তো? মনে আছে তো? পরের দিন সকালের দিকে জ্বর নেমে গেল। সামান্য কিছু খেয়ে স্নানে যাব, আচমকা শুনি বাড়ির সামনে কোলাহল। বাবা কাজে গেছেন, মা গেছেন কাছেই কোনো একটা কাজে। আমি বাইরে বেরোলাম। দেখি এক জটাজুটোধারী নগ্ন সন্ন্যাসী সামনে দাঁড়িয়ে। দেখে মনে হয় বয়সের গাছ পাথর নেই। তাকে ঘিরে গায়ের লোকেরা সব দাঁড়িয়ে আছে। তখনকার দিনে ওটাই রেওয়াজ ছিল। গায়ে কোনো নতুন সাধু সন্ন্যাসী এলেই হয়েছে, সবাই মিলে তাকে ঘিরে ধরত, তার পিছু নিত। অদ্ভুতভাবে আমি কিছু বলার আগেই সেই সন্ন্যাসী আমায় হাতছানি দিয়ে কাছে ডাকলো। তারপর মুচকি হেসে বলল, কাজ করেছিস? কি কাজ? যে কাজ তোর বন্ধু করতে বলে গেছিল। সন্ন্যাসীর কথা শুনে আমি তো হতভম্ব হয়ে গেলাম। তিনি ফের মুচকি হেসে বললেন, ঈশ্বর করুণার অবতার। মাঝে মাঝে তিনি চেয়েও কিছু করতে পারেন না। তখন আমাদের তাদের কাছে যাওয়া উচিত যারা ন্যায় বিচার দিতে জানে। কি বুঝলি বেটা? আমি আগের মতোই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। তিনি ফের বললেন, বেশি ভাবিস নে, আমরা কি আর নিজের ইচ্ছে কর্ম করি রে? মানুষ ভাবে সেই সব, আসলে তো আমরা পুতুল।
কলকাঠি নাড়ছে অন্য কেউ, তাই নিয়তির পথে বাধা হোসনি। নিজের কর্ম কর, বুঝলে, নিজের কর্ম কর। সন্ন্যাসী আর কিছু বললেন না, শুধু আমার মাথায় হাত বুলিয়ে মন্থর গতিতে বিদায় নিলেন। এদিকে ওনার বলা কথাগুলো আমার কানে বাজতে লাগলো। সেই রাতেই আমি চুপি সারে বেরিয়ে পড়লাম। মন্দির প্রাঙ্গণে এসে গাটা কেমন ছমছম করে উঠল। নির্জন শুনশান মন্দিরে একখানা মশাল জ্বলছে, তার আলোয় চারিদিকের আধার যেন আরো জমাট বেঁধে উঠেছে। আমার বুক ঢিপ ঢিপ করছে। এর আগে কখনো মনে হয়নি, কিন্তু সেই রাতে হঠাৎ করেই মনে হলো মন্দিরের সম্মুখে যে দুই দ্বাররক্ষক দাঁড়িয়ে আছেন তারা মূর্তি নয়, তারা জীবন্ত। তাদের হিংস্র চোখ দুটোতে নৃশংস ক্ষুধার আগুন যেন ধিক ধিক করে জ্বলছে। কথাগুলো বলতে বলতে সেই পূজারী মহাশয় একবার যেন শিউরে উঠলেন। পরক্ষণেই ফের বলতে লাগলেন, মন্দিরের সামনেই আমি কিছুক্ষণ স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম। আমি যা করতে যাচ্ছিলাম এই গাঁয়ের কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। দিন্ডি আর মুন্ডির গায়ে হাত দেওয়া মানে সাক্ষাৎ নিজের মৃত্যুকে বরণ করে নেওয়া। আমাদের গাঁয়ের লোক যত না গুরুকে ভয় পেত, তার চাইতে অনেক বেশি ভয় পেত এই দুই ভয়ঙ্কর আসুরিক শক্তিকে। কিন্তু আমি যে কথা দিয়েছিলাম আমার একমাত্র বন্ধুকে তার মৃত্যুর আগে দেওয়া কথা রাখবো না, এখনো মনে আছে। কম্পিত বক্ষেই সেই ধীরে ধীরে এগিয়ে গেছিলাম দ্বাররক্ষের মূর্তির দিকে। তারপর তাদের পায়ের নিচে ছেনি দিয়ে মাটি খুঁড়তে শুরু করেছিলাম পাগলের মতো। ওই রাতে ওই মাটি খুঁড়তে গিয়ে আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। মাটি খুঁড়ছি, হঠাৎ মনে হলো ঠিক আমার পিছনে অন্ধকারে কেউ একজন যেন দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। পিছনে ফিরলাম, স্বাভাবিকভাবেই কেউ নেই। আবারও মাটি খুঁড়তে লাগলাম, আবারও সেই একই ঘটনা। তবে কেন যেন মনে হতে লাগলো এই অন্ধকারে যে আমার পিছনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে সে আর যাই হোক মানুষ নয়। এক সময় দিন্ডি আর মুন্ডি দুটো মূর্তির তলা থেকেই ক্রমে ক্রমে দুটো লাল শালুতে মোড়ানো কাঠের বাক্স বেরিয়ে এলো। বাক্স দুটো খুলে দেখলাম তার ভেতর থেকে উঁকি দিচ্ছে দুইখানা রক্তবর্ণ পাথর। পাথর দুটির গায়ে অর্ধচন্দ্রাকৃতি ছাপ। শঙ্করের বলা কথা মতোই সেই পাথর দুটি বাক্স থেকে বের করে নিয়ে খালি বাক্স পুনরায় রেখে দিলাম মাটির নিচে, আর পাথর দুটো নিয়ে চললাম শঙ্করের বলা স্থানে। সেই নিস্তব্ধ রাতের গাঢ় অন্ধকার ভেদ করে এগিয়ে যাচ্ছি, আর প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি যেন একা নয়। আমার পেছন পেছন আরো দুটো সত্তা আমায় অনুসরণ করছে। শঙ্করের বলা জায়গাখানা সন্ধেবেলা আগেই দেখে গেছিলাম, কিন্তু ওই মাঝ রাতে কলার খেতে ঢুকে একরকম পথ হারিয়ে ফেললাম। টর্চের আলোয় একবার এই দিক একবার সেই দিক করতে করতে যখন একেবারে দিশেহারা অবস্থা, তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনা। আমি জীবনে প্রথম ও শেষবারের জন্য তার মুখোমুখি হলাম। কার মুখোমুখি হলেন? গুরুর। কথাটা বলেই বৃদ্ধ পূজারী মাথায় হাত ঠেকিয়ে একবার প্রণাম করলেন। পরক্ষণেই বললেন, আমার যখন কলা ক্ষেতের মধ্যে পথ হারিয়ে ওই রাতে একেবারে দিশেহারা অবস্থা, হঠাৎ পিছন থেকে শুনলাম একটা লাঠির শব্দ। কেউ যেন একটা লাঠি মাটিতে 3 বার ঠুকছে। পিছন ফিরতেই দেখলাম একজন বয়স্ক লোক দাঁড়িয়ে, কপালে ছাই ভস্য লেপা, হাতে লাঠি, সাদা চুল, পিঠটা কুঁজোর মতো বেঁকে আছে। আমায় দেখেই বলল, পথ হারিয়ে ফেললি বেটা, শিগগির আমার পেছন পেছন আয়, ওরা বড্ড রেগে আছে।
কারা রেগে আছে? আমার প্রশ্নের উত্তরে সেই বৃদ্ধ এমন অদ্ভুত এক শীতল হাসি হাসলেন যে আমার সারা শরীর আতঙ্কে ঠান্ডা হয়ে গেল। ওনার পিছু পিছু সেই কুয়োর সামনে গিয়ে উপস্থিত হলাম। বৃদ্ধ ফের বললেন, এইখানে সেই অভাগীর বেটি মানুষ আমায় পুঁতে গেছিল। তখন এই কুয়ো ছিল না, তো জায়গায় ছিল একখানা কলা গাছ, আর তার নিচে আমি। সে তখনই ডিন্ডি আর মুন্ডি আমায় পাহারা দিয়েছিল। সেসব কতকাল আগের কথা। আপনি কে? প্রত্যুত্তরে বৃদ্ধ আবারও সেই শীতল হাসি হাসলেন। তারপর হাতে ধরা লাঠিখানা 3 বার মাটিতে ঠুকে বললেন, আমি কে তা জানার তোর এত ইচ্ছে তো? এই বলছি, শুনে রাখ। আমি কে তা জানতেই তোর সারা জীবন অতিবাহিত হবে। আমি কে তা জানার আশায় তুই আজীবন আমার সেবা করবি। এই তোর নিয়তি। কথাগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশে তৎক্ষণাৎ বিদ্যুৎ চমকে উঠল। আমার সারা শরীর মুহূর্তের জন্য শিহরিত হয়ে উঠল যেন। আমি আর কথা বাড়ালাম না, পাথর দুটি যথাস্থানে মাটির নিচে রেখে দিলাম। সেই কার্য সমাপ্ত হতেই সেই বৃদ্ধ গায়েব। হাজার খুঁজেও ওকে আর পাওয়া গেল না। অগত্যা আমি সেই রাতে বাড়ি ফিরে এলাম। ফেরার পথেই খেয়াল করলাম হাওয়ার গতিবেগ ক্রমশ বাড়ছে। গাছগুলি অচিরেই দুলতে শুরু করেছে। ঝড় আসছে, ভয়ঙ্কর ঝড় আসছে। কি অপেক্ষা করছে এই গাঁয়ের জন্য? ওই ঘটনার ঠিক একদিনের মধ্যেই সারা গ্রামে ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হলো। আচমকায় গাঁয়ের এক লোক, পদ্ম তার নাম, বিশাল এক বটগাছের ডালে দড়ি পেঁচিয়ে ঝুলে পড়ল। গাঁয়ের এমএলএর সঙ্গে তার খুব সদ্ভাব ছিল। তারই সঙ্গে ছিল চোরাই মদের ব্যবসা। সে যে আচমকা এমন আত্মহত্যা করবে এ কথা কেউই বিশ্বাস করতে পারছে না। পদ্মনাভনের স্ত্রী যা বলল সে আরো ভয়ঙ্কর কথা। গতকাল রাত থেকেই পদ্মনাভন নাকি কেমন অস্বাভাবিক আচরণ করছিল। শূন্যের দিকে তাকিয়ে বিড়বিড় করে কথা কইছিল। অমন ডাকাবুকো মানুষটা আচমকাই যেন ভয়ে গুটিয়ে গেছিল একেবারে। রাতে তার বউকে নাকি বলেছিল, ওরা আমায় নিতে এসেছে, আর মুক্তি নেই গো, ওরা আমায় নিয়েই যাবে। গ্রামে যা হয় আর কি, এসব কথা আগুনের চেয়েও তাড়াতাড়ি ছড়ায়। লোকের মুখে তিল থেকে তাল হলো। কেউ বললে গুরুর 2 অনুচর এসে পদ্মনাভনকে গলা টিপে হত্যা করে অমনভাবে ঝুলিয়ে দিয়ে গেছে। আর কেউ আবার বললে ডিন্ডি আর মুন্ডি এতই ভয়ঙ্কর যে শুধুমাত্র তাদের দর্শনেই আতঙ্কিত হয়ে পদ্মনাভন আত্মহত্যা করেছে। পদ্মনাভনের সঙ্গে শঙ্করের মৃত্যুর যে যোগ আছে সেটা সবাই মানলে, কিন্তু কেন যে পদ্মনাভন আচমকা শঙ্করকে মারতে যাবে এই ব্যাপারটা কারোরই ঠিক বোধগম্য হলো না। এরপর আরেক রাতও পেরোলো না, তার আগেই জোড়া খুন। গাঁয়ের 2 কুখ্যাত গুন্ডার রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেল মন্দিরের সামনে থেকে। তাদের গায়ে এক টুকরো বস্ত্র অবধি নেই, সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন। মৃতদেহ তো নয়, কোনো ভয়ঙ্কর হিংস্র জন্তুর না খাওয়া বাসি মরা। গাঁয়ের লোক এবার বুঝলে যে ভয়ঙ্কর অনর্থ শুরু হয়েছে। এই মৃত্যুলীলা এত সহজে থামবে না। তবে এদের সঙ্গে শঙ্করের কোনোদিনই কোনো যোগসূত্র ছিল না। তাহলে আচমকা এরা মরছে কেন? মানুষের মনে যখন আতঙ্ক জমাট বেঁধে উঠেছে তখনই আর এক ভয়ঙ্কর ঘটনা ঘটল গাঁয়ে। ওহ, সেই ঘটনার কথা ভাবলে আজও আমার সর্বাঙ্গ
কাঁটা দিয়ে ওঠে। সেদিন মধ্যরাত, সারা গ্রাম ঢলে পড়েছে ঘুমের কোলে। আচমকাই গায়ে প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুরু, প্রচন্ড আর্তনাদ। আমার ঘুম গেল ভেঙে। কিছুক্ষণ পর যা শুনলাম তাতে অবাক হয়ে গেলাম। আমাদের এমএলএ সাহেবের বাড়িতে নাকি আগুন লেগেছে, ভয়াবহ আগুন। ওর বউ বাচ্চাকে উদ্ধার করা গেলেও ওকে এখনো বাঁচানো যায়নি। সবাই আগুন নেভানোর চেষ্টা করছে। সব শুনে আমিও দেখতে ছুটলাম কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। আমি যখন সেই স্থানে পৌঁছলাম, দেখলাম সেখানে উপস্থিত সারা গ্রামের লোক সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে চিৎকার করছে একটা জ্বলন্ত মানুষের শরীর। সারা গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে এমএলএ সাহেবের। সেই নিয়েই চিৎকার করতে করতে উনি পাগলের মতো ছুটছেন আর কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছেন একটা মাত্র কথা, আমায় মাফ করে দাও, মাফ করে দাও, আমায় বড় অন্যায় হয়ে গেছে গুরু, আমায় মাফ করো। পূজারী মহাশয় থামলেন। কিছুক্ষণ চুপ করে থেকে মনে মনে ঘটনা শৃঙ্খলা একবার যেন ঝালিয়ে নিলেন। তারপর বললেন, এমএলএ সাহেবকে বাঁচানো গেল না। ওই জ্বলন্ত অবস্থায় তাকে গিয়ে কেউ ধরে এমন সাহস কারোর ছিল না। সুতরাং বলা চলে গোটা গ্রামবাসীর চোখের সামনেই দগ্ধে দগ্ধে মরলেন তিনি। কিন্তু শঙ্করের মৃত্যুর সঙ্গে এমএলএ কিভাবে যুক্ত, এটা ভেবেই গ্রামবাসীরা অবাক হয়ে যাচ্ছিল। আগেই বলেছি, আমাদের সেই এমএলএ ছিলেন গোটা এলাকার অবিসংবাদিত রাজা। তার কথাতে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এমনিতে তিনি সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত হলে কি হবে, শোনা যেত তার অনেক 2 নম্বরই ব্যবসা ছিল। সঙ্গে ছিল ভয়ঙ্কর নারী লিপ্সা। গাঁয়ের অনেক মেয়েকেই রাতে ডেকে নিয়ে গিয়ে তিনি নিজের ইচ্ছে মতো ভোগ করে তাদের সর্বনাশ করেছেন। তবে হ্যাঁ, তার বিরুদ্ধে কথা বলে এমন সাধ্য কার? সবাই একরকম সব জেনেও চোখ বুজে দিন কাটাচ্ছিল। রাজনীতি এমনই ভয়ঙ্কর চোরাবালি, সাধারণ মানুষের সাধ্যই কই যে তার থেকে বেরিয়ে আসে। যতদিন না বড় কিছু হচ্ছে, সবার টনক একসাথে নড়ছে, ততদিন এদেশের মানুষের দুর্গতি কমবে না। অসুরেরাই এখানে রাজত্ব চালাবে, কিছু করার নেই। তো এহেন অবস্থায় এমএলএ সহ তার 3 সাগরেদের ভয়ঙ্কর মৃত্যু গ্রামবাসীকে যতটা আতঙ্কিত করে তুলেছিল, তার থেকেও অনেক বেশি বোধহয় স্বস্তি দিয়েছিল। তবে সব চাইতে বেশি অবাক হয়েছিলেন হেডমাস্টার মশাই স্বয়ং। তিনি যেন কিছুতেই বুঝতে পারছিলেন না শঙ্করের মতো ছেলের সাথে তার জামাইবাবুর কোনো রকম শত্রুতা থাকবে কেন। তবে এই কাহিনীর শেষ পংক্তি অবশ্য এমএলএ সাহেবের মৃত্যু দিয়ে হয়নি, হয়েছিল এক ভয়ঙ্কর রাতের মধ্যে দিয়ে। সেই রাতে শঙ্করের খুনি নিজে মন্দিরের চাতালে দাঁড়িয়ে রক্ত বমি করতে করতে সবটা স্বীকার করেছিল গোটা গ্রামবাসীর সামনে। শঙ্করের আসল হত্যাকারী কে সে? বলছি, শোনো। শঙ্করের মৃত্যুর 1 সপ্তাহ তখনও হয়নি। পর পর 4খানা মৃত্যুতে সারা গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে। রাত নামতেই এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ। কাদের বিষ নিঃশ্বাসে গায়ের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। এর মধ্যেই সেই দিন সন্ধ্যাবেলায় আচমকাই গায়ে হইচই পড়ে গেল। শঙ্করের খুনি স্বয়ং হাজির হয়েছে মন্দিরে।
ভয়ঙ্কর রক্ত বমি করতে করতে সে নাকি ক্ষমা চাইছে গুরুর কাছে। সেই শুনে লোকজন তো সব কাজ ফেলে ছুটছে মন্দিরের দিকে। আমিও সবে পড়তে বসেছিলাম। স্কুলের আর এক বন্ধু খবর দিতেই আর ঘরে বসে থাকতে পারলাম না, ছুটলাম মন্দিরের দিকে। মন্দিরের সামনে একেবারে লোকে লোকারণ্য। যা বুঝলাম, গাঁয়ের লোক একেবারে ভয়ঙ্কর ক্ষেপে উঠেছে। মন্দিরের চাতালে দাঁড়ানো কারোর দিকে তারা ইট পাটকেল অব্দি ছুঁড়ছে। কোনো মতে ভিড় থেকে সামনে পৌঁছতেই আমার পা দুটো মাটির সঙ্গে আটকে গেল। আচমকাই নিঃশ্বাস বন্ধ হয়ে এলো যেন। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারলাম না। আমার সামনে দাঁড়িয়ে আছেন আর কেউ নন, আমাদের স্কুলের হেডমাস্টার মশাই, শঙ্করের পরম প্রিয় সঙ্গী। ইনি খুন করেছেন শঙ্করকে, কিন্তু কেন? কেন কেন আমার ছেলেকে খুন করেছিস? বল বল, কেন খুন করেছিস? শঙ্করের বাবা যেন পাগল হয়ে গেছিলেন। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তিনি হেডমাস্টার মশাইয়ের গলা টিপে ধরেছিলেন প্রায়। আশেপাশের লোকজন গিয়ে তাকে কোনো মতে থামালো, কিন্তু আশপাশ থেকে অশ্রাব্য গালিগালাজ আর ইট বর্ষণ থামল না। সেই প্রচন্ড কোলাহলের মধ্যে হেডমাস্টার কি বলল তা শোনার কোনো উপায় রইল না। ঠিক এই মুহূর্তেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। আচমকাই সমস্ত ভিড় ঠেলে সেই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হলেন সেই নগ্ন সাধু বাবা। তিনি আসা মাত্র গাঁয়ের লোক মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল। চারিদিকে অদ্ভুত নীরবতা। তবে আমি তার যে সৌম্যকান্তি রূপ দেখেছিলাম, এখন তিনি সেই রূপে নেই। তার দুই চোখে যেন আগুন ঝলসাচ্ছে। তিনি আচমকাই গর্জে উঠলেন, ওরে পাষণ্ড, যদি মুক্তি চাস এই গুরুর সামনে দাঁড়িয়ে নিজের পাপ স্বীকার কর। আমি যা করেছি সব স্বীকার করলে কি মুক্তি পাবো? ওদের থেকে আমি মুক্তি পাবো? ওরা আমাকে শেষ করে দেবে না তো? হ্যাঁ, কি করেছিস আগে সব বল। দৈবাদের হাত থেকে একমাত্র গুরু তোকে বাঁচাতে পারে। তুই সব পাপের কথা আগে স্বীকার কর, তারপর গুরু বিচার করবে। হেডমাস্টার মশাই ততক্ষণে কাহিল হয়ে মন্দির চত্বরে বসে পড়েছেন। তার রক্তে ভেসে যাচ্ছে মন্দিরের চাতাল। সেই অবস্থাতেই কোনো মতে তিনি বললেন, সব বলছি আমি আমার জামাইবাবু এবং 3 জন সাকরেত মিলে শঙ্করকে খুন করেছিলাম। এই মন্দিরের চাতালেই খুন করেছিলাম, কারণ সবাইকেও আমার ব্যাপারে সবটা জানিয়ে দিত। তাই আমার আসল রূপটা সবার সামনে ফাঁস করে দিত। তাই ওকে খুন করেছিলাম। হেডমাস্টার মশাইয়ের শরীর এইবার ভয়ঙ্কর কেঁপে উঠল। মুখ থেকে এক দলার রক্ত বেরিয়ে এলো তার। তিনিই ফের বললেন, এই গ্রামের লোক আমায় অসম্ভব শ্রদ্ধা করে, ভালোবাসে, কিন্তু তারা কেউ জানে না আমার এই সুন্দর মুখোশের আড়ালে আমি কি করি। স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের উপর আমার এক অদ্ভুত শারীরিক আকর্ষণ, বিশেষ করে অল্প বয়সী ছেলেদের উপর। ওদের দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আবার বহু ছাত্র ছাত্রীকে আমি একলা ঘরে ডেকে দিনের পর দিন তাদের শারীরিকভাবে সম্ভোগ করেছি।
শঙ্করও তাদের মধ্যে একজন ছিল। প্রথম দিকে ও আমায় ভয় পেত। আমি যা যা বলতাম তাই করত, কিন্তু তারপরেই ওর কি যেন হলো। এই ভগবান হওয়ার ব্যাপারটা ওর মাথায় ঢুকতে ও পাল্টে যেতে লাগলো, আর আমার কথা শুনতো না। একটা একরোখা ভাব চলে এসেছিল ওর মধ্যে, কিন্তু আমি কি করব? আমার যে ওর শরীরের প্রতি টান কিছুতেই যাচ্ছিল না। শঙ্কর আমাকে হুমকি দিয়েছিল, ও সবটা সবাইকে বলে দেবে। শেষ দিন ওকে এত বোঝালাম, বুঝলো না। এদিকে ভোট সামনে আসছে, ওর যা জনপ্রিয়তা, ও যা বলবে মানুষ তাই বিশ্বাস করবে। আমার বদনাম হলে তার ফল আমার জামাইবাবুর রেপুটেশনেও পড়বে। ফলে জল অনেক দূর গড়াতো, আর একবারও মুখ খুললে বাকিরাও খুলবে। সেটা আমি হতে দিতে চাইনি। ক্ষমতা বজায় রাখতে গেলে যারা সত্যি বলে তাদের মুখ বন্ধ করে দিতে হয়। শুধু তাই নয়, সমাজের কাছে তাদের সত্যিটাকে এমন ভাবে গুলিয়ে দিতে হয় যাতে তারা 1000 বার সত্যি বললেও কেউ বিশ্বাস না করে। হেডমাস্টার মশাই হাঁপাচ্ছেন। এই মুহূর্তে মন্দির থেকে বেরিয়ে এসে খোলা আকাশের তলায় তিনি দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, আর সবাই বিস্মিত দৃষ্টিতে তাকে তাকিয়ে দেখছে আর ভাবছে এই মানুষটাকেই তারা এতদিন এতখানি শ্রদ্ধা করে এসেছে। শঙ্কর মুখ খুললেও যাতে কেউ ওকে বিশ্বাস না করে, সেই জন্য আমি ওর পাগল হওয়ার গল্পটা ছড়িয়ে দিই। কিন্তু লাভ হয়নি, কিচ্ছু লাভ হয়নি। গ্রামের লোকের বিশ্বাস ওর প্রতি ক্রমশ বাড়ছিল। শেষ দিন ও যখন এক স্কুল ছাত্রের সামনে আমার গলা টিপে ধরল, তখনই ঠিক করে নিয়েছিলাম আর ওকে বাঁচিয়ে রাখা যাবে না। পথের কাঁটা এবার উপড়ে ফেলতে হবে। সেই মতো আমি ছক কষলাম। শিবরাত্রির দিন ওর বন্ধুকে সকালবেলা প্রসাদ খাইয়ে অসুস্থ করে দিলাম, যাতে ওর সারাদিন ওর সাথে না থাকতে পারে। বেচারা আমার থেকে প্রসাদ খেয়েছে, কিন্তু আমায় সন্দেহ পর্যন্ত করেনি। ওর বাবাকেও পরিকল্পনা করে অন্য গ্রামে পাঠানো হলো, তার দিদির শরীর খারাপের মিথ্যে খবর দিয়ে। তারপর সন্ধ্যেবেলায় সমস্ত গ্রামবাসী যখন মেতে উঠল মেলায়, তখনই ওই মন্দিরে কৌশলে ডেকে এনে আমরা ওকে খুন করলাম। হ্যাঁ, খুন করলাম এই হাতে। এই হাতে আমি ওর শরীরটাকে ছুঁয়েছি, উপভোগ করেছি। আবার এই হাত দিয়েই আমি ওকে খুন করলাম। তবে আমি ক্ষমা চাইছি, আমার ভুল হয়ে গিয়েছে। গুরু আমায় মাফ করবেন না। গুরু তো ভগবান, আমার মতো তুচ্ছ মানুষের ভুল উনি নিশ্চয়ই ক্ষমা করবেন। ক্ষমা করবেন না গুরুদেব, ক্ষমা কি করবেন না?
হেডমাস্টার মশাই পাগলের মতো চিৎকার করে উঠলেন। সেই নগ্ন সন্ন্যাসী এইবার শান্ত সমাহিত কণ্ঠেই বললেন, মানুষ ভুল করলে তার ক্ষমা হয়, কিন্তু অপরাধ করলে ভগবান তাকে ক্ষমা করেন না, তার বিচার করেন। গুরুও তোর বিচার করবে এক্ষুনি। এখানে সারা গাঁয়ের লোকের সামনে তোর বিচার হবে। কথাটা শেষও হয়নি, তার আগেই একটা প্রচণ্ড বিদ্যুৎ ঝলক মুহূর্তের মধ্যে আকাশ থেকে নেমে এলো যেন। পরের মুহূর্তেই আমরা দেখলাম হেডমাস্টারের শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। তারপরেই সারা ধরিত্রী কাঁপিয়ে ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ শোনা গেল। আমরা দেখলাম হেডমাস্টারের বিদ্যুৎপৃষ্ট নিথর শরীরটা পড়ে রয়েছে মন্দিরের সামনে। তার চোখ দুটো খোলা, দৃষ্টি স্থির হয়ে আছে মন্দিরের দুই দ্বার রকের দিকে। সেই সাধু বাবা, ওনার কি হলো? পূজারী থামলেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, ওই নগ্ন সন্ন্যাসী পরের দিনই গ্রাম ছেড়ে চলে গেলেন। ওনাকে আর কোনো দিন দেখতে পাওয়া যায়নি গ্রামে। তবে সেদিন খুব ভোর রাতের দিকে আমি যখন দিন্ডি আর মুন্ডির পাথর দুটো তাদের সঠিক জায়গায় ফিরিয়ে দিতে গিয়েছিলাম, তখন দেখি উনি মন্দিরের চাতালে উদাস নয়নে বসে আছেন। আমায় দেখে বিশেষ বিচলিত হলেন না, বললেন, যা করতে এসেছিস সেটা আগে কর। নিজের কাজ সেরে আমি ওর সামনে গিয়ে দাঁড়াতেই দেখি ওর চোখের কোণে চিকচিক করছে জল। কিছু বলতে যাব, তার আগেই সেই সন্ন্যাসী নিজেই বললেন, এই এই ঠিক এইখানে আমার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের বংশে বহুকাল ধরে গুরু সেবা পেয়ে আসতেন। কিশোরী বয়সে যখন আমার মা সদ্য বিয়ে করে আসেন, তখন আমাদের বংশের নিয়ম অনুযায়ী তার উপরে গুরুর সেবার দায়িত্ব পড়ে। গুরুর সেবার কাজ ছিল বড় কঠিন। হাজার রকমের নিয়ম মেনে তবে প্রতিদিন তাকে সেবা করতে হতো। আমার মা সেই কিশোরী বয়সে এই কঠিন সংস্কার মন থেকে গ্রহণ করতে পারেননি। ফলে এই সেবা তার কাছে ছিল এক অত্যাচারের মতো। ব্যাপারটা বাড়তে বাড়তে এক সময় এমন পর্যায়ে পৌঁছলো যে তিনি এই সেবার ব্যাপারে ভয়ঙ্কর বিরক্ত হয়ে একদিন মাঝরাতে গুরুকে নিয়ে গিয়ে এক কলা বাগানে পুঁতে দিয়ে আসলেন। তখন তার বয়স ছিল অল্প। সেই বয়সে রাগ ক্ষোভ হলে মানুষ যা করে আর কি। পরে অবশ্য নিজের ভুল তিনি বুঝতে পেরেছিলেন, কিন্তু কোনোদিন আর সেই কলার ক্ষেত কিংবা গুরুকে খুঁজে পাননি। তারপর একদিন গুরু আমার স্বপ্নে এলো। সন্ন্যাসীর কথায় আমি চমকে উঠলাম। উনি মৃদু হেসেই আমায় ফের বললেন, হ্যাঁ, এই মন্দির আমারই বানানো। অবশ্য আমি বানানোর কে? তার মাটি, তার ইট, তার জল, তার বালি। আমি তো শুধু একটা মাধ্যম। উনি করায় আমি করি। চোখের নিমেষে কতগুলো বছর কেটে গেল। এবারের মতো আসি। ভবিষ্যতে আবার গুরু ডেকে পাঠালে আসবো না হয়। ভালো থেকো। গুরু তোমায় যা নির্দেশ দিয়েছে মেনে চলো। পূজারী থামলেন, তারপর বললেন,
সেই থেকেই গুরুর কথা মেনে চলেছি। এই দেখুন, তাকে খুঁজতে খুঁজতে কেমন পূজারি বনে গেলাম। তার সেবাতেই আমার নিত্যদিন কেটে যায়। এই মন্দিরে তার মূর্তিও আছে, দেখেছেন নিশ্চয়ই। হাতে ধরা অন্তিম সিগারেটে একটা টান দিয়ে গুরু এইবার বলল, ব্যাস, আমার গল্প এতটুকুই। সেই পূজারীর কাছ থেকে এই গল্পই শুনেছিলাম। তোমরা শুনতে চাইলে তাই শোনালাম। এবার বিশ্বাস অবিশ্বাস সব তোমাদের উপর। তবে আপাতত আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মুড়ালো। আচ্ছা, তোমার আসল নাম কি? তোমার নাম গুরু হলো কি করে? এই নামটাও কি এই শিবন বা গুরুর থেকে ইন্সপায়ার্ড হয়ে রাখা? আমার আর অন্য কোনো নাম নেই, এটাই আমার নাম। আমার নাম কি করে গুরু হলো সেটা আপাতত রহস্যই থাক। পরে কখনো সে নিয়ে গল্প বলা যাবে না হয়। ইয়ে মানে পরের সপ্তাহে আসরটা বসছে তো? আলবাত বসছে, রবিবার ঠিক সন্ধেবেলা। রেডি থেকো, আমি চলে আসবো, মনে থাকবে? শেষ হলো স্কেরি টেলসের স্পেশাল প্রজেক্ট ত্রিজিৎ করের কলমে দারু রক। গুরুর চরিত্রে প্রদীপ্ত, মন্দিরের পূজারীর ভূমিকায় ইন্দ্রনীল ভাদুরী, জমিদারের মায়ের চরিত্রে তৃষা, জমিদার এবং এমএলএ সাহেবের চরিত্রে কৌশিক, হেডমাস্টারের ভূমিকায় মলয়, নীলাদ্রি এবং স্কুলের বন্ধুর ভূমিকায় অভিক, দেবতা শিবন তথা গুরুর ভূমিকায় কুন্তল। আজকের গল্প পাঠে এবং কথকের ভূমিকায় বিপ্লব, শঙ্কর, শঙ্করের বাবা এবং পদ্মনাভনের চরিত্রে আমি শ্রীরূপ। আজকের গল্পের সাউন্ড ডিজাইন ফিনিক্স, গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসের জন্য পাঠাতে পারো। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের ন্যূনতম শব্দসীমা যেন অবশ্যই 5000 হয় এবং গল্পের সঙ্গে গল্পের একটি সার সংক্ষেপ তোমরা 250 শব্দের মধ্যে লিখে আমাদের অফিসিয়াল মেল আইডিতে ডক ফাইলের সাথে পাঠিও। যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি আমার ফেসবুকেতে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের স্কেরি টেলসের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি আড্ডাবাস থেকে প্রদীপ্ত এবং মলয়, থ্রিল চার্জার থেকে অভিক এবং ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে তৃষাকে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলগুলোর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো থেকেও ঘুরে এসো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার সাথে রিপ্লাইও দিই। আমাদের আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো এবং এখনো যদি বন্ধু তুমি স্কেরি টেলসকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি জানতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি।